দুই পক্ষের খাতায় আমরা রেকর্ড করছি। দিস ইজ কল্ড ডাবল এন্ট্রি সিস্টেম। তাহলে হোয়াট ইজ ডাবল এন্ট্রি সিস্টেম? Double entry system is the system of recording each transaction in the book of accounts of two parties involved with that transaction. মানে ওই লেনদেনের সাথে যারা যারা ইনভলভ আছে প্রত্যেকের খাতায় রেকর্ড করাটাই হচ্ছে ডাবল এন্ট্রি সিস্টেম। আসছে কি আমাদের কোন বিষয়টা আসলো? অ্যাকাউন্ট। ম্যাম কথা কেটে কেটে আসছে। ম্যাডাম একজন ওয়েটিং এ আছে, তারা ঢুকাইলে ভালো হয়। বুঝি নাই। একজন ওয়েটিং এ আসছে, তারে ঢুকাইলে ভালো হয় ম্যাডাম। এখানে একজন সোহানুর বৈদ্য, হ্যাঁ দিয়ে দিলাম। তাহলে এরপরে আসো অ্যাকাউন্টিং ইকুয়েশন। এই যে ডাবল এন্ট্রি সিস্টেম আমরা বললাম, তাহলে ডাবল এন্ট্রি সিস্টেম থেকে আমরা কি দেখতে পাচ্ছি? প্রত্যেকটা ট্রানজাকশন দুইটা পক্ষকে প্রভাবিত করছে। ইচ ট্রানজাকশন অ্যাফেক্টস টু পার্টিজ ইকুয়ালি। দেখো তুমি যদি তোমার বন্ধুর কাছ থেকে 5,000 টাকা লোন নাও, তোমার বন্ধু যেরকম 5,000 টাকা দিচ্ছে, তুমি সেম। ম্যাম একজন ওয়েটিং এ আছে, ওকে ঢুকে দিলে ভালো হয়। ক্লিয়ার? ম্যাম একজন ওয়েটিং আছে। তাহলে দেখো অ্যাকাউন্টিং ইকুয়েশনটা বেসিক্যালি আসছে ডাবল এন্ট্রি সিস্টেম থেকে। যে ডাবল এন্ট্রি সিস্টেম অ্যাডমিটস দ্যাট ইচ ট্রানজাকশন, আমার একটা ট্রানজাকশন আর দিয়ে কি হচ্ছে, দুইটা পক্ষ সমানভাবে প্রভাবিত হচ্ছে, রাইট? এই যে ডাবল এন্ট্রি সিস্টেম হচ্ছে কি দি সায়েন্টিফিক ওয়ে অফ রেকর্ডিং ইচ ট্রানজাকশন ইন দা বুকস অফ অ্যাকাউন্ট। সায়েন্টিফিক কেন? এখানে ইকুয়ালিটি মেইনটেইন ঠিক ততটুকুই রিসিভ করছে, অথবা একজনের যতটুকু লাভ হচ্ছে আরেকজনের ততটুকু ক্ষতি হচ্ছে, দুই পক্ষ সমানভাবে প্রভাবিত হচ্ছে। ক্লিয়ার? ম্যাম তাহলে এই ডাবল এন্ট্রি সিস্টেম থেকে আসলো কি অ্যাকাউন্টিং ইকুয়েশন। অ্যাকাউন্টিং ইকুয়েশনটা কি? অ্যাসেটস ইকুয়াল লায়াবিলিটিস এন্ড ওনার্স ইকুইটি। তোমাদের ম্যাটেরিয়াল দেওয়া আছে গুগল ক্লাসরুমে, তোমরা নিশ্চয়ই কালেক্ট করেছো। এই ম্যাটেরিয়ালের মধ্যে অ্যাকাউন্টিং ইন্ট্রোডাকশন যে ম্যাটেরিয়ালটা আছে, এটা লাস্টের দিকে আছে। দেখো অ্যাকাউন্টিং ইকুয়েশন একটা টপিক আছে। আমাদের বেসিক অ্যাকাউন্টিং ইকুয়েশন কি? আমাদের বেসিক অ্যাকাউন্টিং ইকুয়েশন হচ্ছে এ ইকুয়াল assets equal liabilities and owners equity. Assets কি? Assets are all resources that a person or any business entity owns. দেখো আমার যে বিষয়টার উপর সেটাই হচ্ছে আমার অ্যাসেট। বুঝতে পেরেছো? তাহলে দেখো অ্যাসেটস ইকুয়াল, তোমরা একটু ম্যাটেরিয়ালে চোখ রাখো, গুগল ক্লাসরুমে দেওয়া আছে L plus P. L means liabilities. What is liabilities? Liabilities means the amount, the figure that a person or any entity owes. মানে আরেকজন আমার উপরে I have to pay. That means this is an obligation for me. Any third party will claim to me and I must pay this amount to the party. This is liabilities. Or owner's equity. Owner's equity means the claim of owner for the assets of any business entity. আমরা একটা কনসেপ্ট পড়ছি, ইকোনমিক এন্টিটি কনসেপ্ট, মনে আছে?
তোমরা কি শুনতে পাচ্ছ? ইকোনমিক অ্যান্টিটি কনসেপ্টে আমরা কি বলছিলাম? ইকোনমিক অ্যান্টিটি ম্যাম কনসেপ্ট ম্যাম শীটের কোন কোন পেজ পড়াচ্ছেন এটা বলে দিলে খুব ভালো হয়। না, আমি তো রিভিউ দিচ্ছি, ওখানে 3টা ম্যাটেরিয়ালই দেওয়া আছে। রিভিউ দিব, topic? ম্যাটেরিয়াল গুলো দেওয়া আছে গুগল ক্লাসরুমে, দেখো। আমি রিভিউ দিচ্ছি। এই যে আমরা ইকোনমিক অ্যান্টিটি কনসেপ্ট অনুসারে কি বিজনেস এন্ড বিজনেসম্যান বোথ আর সেপারেট এন্টিটি। মনে আছে? একটু রিকল করো। সিম্পলি এই লাইনটাই মনে রাখবা, মানে ব্যবসায় আর ব্যবসায়ী এক কথা নয়। দেখো, আমরা যখন কোনো কিছু কিনে ক্যাশ রিসিট নিই, মেমোতে কার নাম লেখা থাকে? মালিকের নাম লেখা থাকে উপরে নাকি প্রতিষ্ঠানের নাম লেখা থাকে? ক্যাশ মেমোতে কার নাম লেখা থাকে? একটা ক্যাশ মেমোর ছবি চিন্তা করো, একদম টপে কার নাম দিয়ে শুরু হয়? মালিকের নাম নাকি প্রতিষ্ঠানের নাম? প্রতিষ্ঠানের নাম। এই যে এই জিনিসটা আসছে ইকোনমিক এন্টিটি কনসেপ্ট থেকে। বিজনেস এন্ড বিজনেসম্যান বোথ আর সেপারেট এন্টিটি। ওকে, তাহলে এখন আসো প্রোপ্রাইটারশিপ। এই যে প্রোপ্রাইটারশিপ হচ্ছে আমার ব্যবসায় প্রতিষ্ঠানের উপরে মালিক যতটুকু দাবি করতে পারবে, সেটাই হচ্ছে কি প্রোপ্রাইটারশিপ। ধরো তুমি একটা বিজনেস শুরু করলা 5 লক্ষ টাকা ক্যাপিটাল নিয়ে, এরপরে তোমার ফ্রেন্ডের কাছ থেকে 3 লক্ষ টাকা লোন নিলা, তাহলে টোটাল কত হচ্ছে? 8 লক্ষ। এই যে 8 লক্ষ টাকা তোমার লোন নিচ্ছ, সরি টোটাল অ্যামাউন্ট 8 লক্ষ টাকা তুমি দিয়ে তুমি বিজনেসের জন্য রিসোর্স ক্রয় করবা, পুরোটাই হচ্ছে অ্যাসেট। এখন যেটা তোমার বিজনেসের আছে সেটা হচ্ছে অ্যাসেট। তাহলে টোটাল অ্যাসেটের পরিমাণ কত? তোমরা কি শুনতে পাচ্ছ? এখানে বিজনেসের টোটাল অ্যাসেটের পরিমাণ কত? আমার নিজের আছে 5 লাখ, আমার ফ্রেন্ডের কাছ থেকে নিলাম 3 লাখ, তাহলে টোটাল অ্যাসেট কত? 8 লাখ। এই 8 লাখের মধ্যে দেখো 3 লাখ কে পাবে? 3 লাখ থেকে আসলো লোন, আমার ফ্রেন্ডের কাছ থেকে আমি লোন নিলাম, তাহলে এই 3 লাখ হবে লায়াবিলিটি নি, তাহলে মানে 5 লাখ হবে কি ক্যাপিটাল। তাহলে আমি কি এখানে, ধরো আমার বিজনেসটা কোনো কারণে ক্লোজ করতে হচ্ছে, আমি এখানে কত দাবি করতে পারবো এই 8 লাখ টাকার মধ্যে? 5 লাখ। 5 লাখ, অবশ্যই 5 লাখ আমি যেটা প্রোভাইড করেছি, ধরে নিলাম নো প্রফিট নো লস সিচুয়েশন। তাহলে এই যে প্রোপ্রাইটারশিপ অর ওনার্স ইকুইটি বলতে কি বোঝাচ্ছে? তাহলে ক্লেম অফ ওনার ওভার দ্য অ্যাসেটস অফ বিজনেস, মানে টোটাল অ্যাসেটের উপরে মালিক যতটুকু দাবি করতে পারবে সেটাই হচ্ছে কি ওনার্স ইকুইটি প্রোপ্রাইটারশিপ। এটা আমি পড়াচ্ছি অ্যাকাউন্টিং ইন্ট্রোডাকশন ডকুমেন্টের একদম লাস্টের দিকে আছে অ্যাকাউন্টিং ইকুয়েশন, এখানে আমি নোট দিয়ে দিছি। তাহলে দেখো এখন প্রোপ্রাইটারশিপটা আমরা একটু অ্যানালাইজ করি। আমি দিলাম কি এখানে ক্যাপিটাল। আচ্ছা, মালিক বিজনেস শুরু করছে কি উদ্দেশ্যে? মালিক কি জন্য বিজনেস শুরু করলো বলো? প্রফিটের জন্য। यस, প্রফিটের জন্য। তাহলে আমার বিজনেসে যদি লাভ হয় সেটা কার কাছে যাবে? অবশ্যই আমার কাছে আসবে। মালিক অবশ্যই প্রফিট নিয়ে নিবে। এরপরে যদি লস হয়, লস কার কাছে যাবে? সেটাও অবশ্যই মালিকের কাছেই যাবে। আচ্ছা, তাহলে প্রোপ্রাইটারশিপটা আমরা আরেকটু এক্সপ্যান্ড করি, দেখো সেটা দেখো। তাহলে আমরা প্রোপ্রাইটারশিপকে আরেকটু এক্সপ্যান্ড করতেছি কি ক্যাপিটালের সাথে কি হবে? ম্যাম দুইজন বাইরে ওয়েটিং এ আছে, ঢুকতে পারলে ভালো তো।
দেখো যদি ক্যাপিটালের সাথে প্রফিট হলে প্রফিটটা কি হবে, মালিক নিয়ে নিবে, আর যদি লস হয় লসটাও মালিক বিয়ার করবে। তাহলে আমার এখানে একটু কারেকশন করবো, নেট লসটাকে তোমরা একটু মাইনাস ফিগার দিয়ে দিবা। তাহলে প্রোপ্রাইটারশিপটা আমরা এক্সপান্ড করার পরে কি হচ্ছে, ক্যাপিটাল প্লাস নেট প্রফিট মনে করো আমি ক্যাপিটাল দিলাম 5 লাখ, ক্যাপিটাল দেওয়ার পরে একটা সময় আমার ব্যক্তিগত প্রয়োজনে টাকার প্রয়োজন হচ্ছে, তাহলে টাকার যদি প্রয়োজন হয় আমরা কি করব, বিজনেস থেকে টাকা নিব। এই টাকাটা আমি কি জন্য নিচ্ছি, আমার বিজনেসের প্রয়োজনে নাকি ব্যক্তিগত প্রয়োজনে? অবশ্যই ব্যক্তিগত প্রয়োজনে। বিজনেসের থেকে যদি মালিক ব্যক্তিগত প্রয়োজনে কোনো কিছু নেয় সেটাকে বলা হবে কি, ড্রয়িং। ইয়েস। এখন আমরা প্রোপ্রাইটারশিপকে তাহলে এক্সপ্যান্ড করে ফাইনালি কি পাচ্ছি, ক্যাপিটাল মাইনাস ড্রয়িংস। কারণ কি, আমি যদি বিজনেস থেকে উইথড্র করি তাহলে আমার ক্লেমের পরিমাণ কমে যাবে। ধরো আমি আগে 5 লাখ ক্যাপিটাল প্রোভাইড করেছি, 10,000 উইথড্র করলাম, তাহলে আমার ক্যাপিটাল আছে কত, আমার ক্যাপিটাল কত আছে, 5। প্রোপ্রাইটারশিপ কমে যাচ্ছে না, যেহেতু কমে যাচ্ছে ক্যাপিটাল থেকে ড্রয়িংস মাইনাস হবে। যদি নেট প্রফিট হয় তাহলে আমি এটা এনজয় করব, আমার প্রোপ্রাইটারশিপের পরিমাণ বেড়ে যাবে। আর যদি নেট লস হয় লসটাও আমাকে কি করতে হবে, বিয়ার করতে হবে। লস বিয়ার করার কারণে কি হচ্ছে, আমার প্রোপ্রাইটারশিপের পরিমাণ কমে যাচ্ছে। তাহলে আমাদের প্রোপ্রাইটারশিপকে আমরা এক্সপ্যান্ড করলাম, ক্যাপিটাল প্লাস ড্রয়িংস প্লাস নেট প্রফিট মাইনাস নেট লস। ওকে, এখন আসো নেট প্রফিট আর নেট লস আমরা কিভাবে ক্যালকুলেট করব। ম্যাডাম ইকুয়েশনে যখন নেট প্রফিটের বদলে নেট লস ইউজ করব তখন কি মাইনাস হবে, ক্যাপিটাল মাইনাস নেট লস? হ্যাঁ হ্যাঁ, নেট লসের সাথে মাইনাস হবে। ইয়েস ইয়েস, নেট লসটা মাইনাস করে দিবা। এখন দেখো নেট প্রফিট আর নেট লস আমরা কিভাবে ক্যালকুলেট করি, টোটাল ইনকাম মাইনাস টোটাল এক্সপেন্স। আমার একটা নির্দিষ্ট সময়ে টোটাল আয়ের পরিমাণ কি হচ্ছে এবং টোটাল ব্যয় কি কত হচ্ছে, এই দুইটা অ্যাডজাস্ট করার পরে যদি আয়ের পরিমাণ বেশি হয়, ইনকাম বেশি হলে নেট প্রফিট, আর যদি এক্সপেন্স বেশি হয় তাহলে নেট লস কে একটু এক্সপ্যান্ড করলাম, ইনকাম মাইনাস এক্সপেন্ডিচার। দেখো ultimately if we rearrange the accounting equation we find that a plus d equal l plus c plus I, that means asset plus drawings. Point determination of debit and credit using accounting equation. দেখো এখানে আমার ইকুয়েশনে দুইটা সাইড, রাইট সাইড লেফট সাইড। ফার্স্ট কাম টু দ্য রাইট লেফট সাইড, assets and drawings. If assets and drawings increase then the account will be debited, and if in any transaction asset and drawings decrease then these accounts will be credited. Now liability capital income, যদি কোনো ট্রানজাকশনে দেখা যায় লাইবিলিটি ক্যাপিটাল ইনকাম এর পরিমাণ বেড়ে যাচ্ছে, বাড়লে হবে ঠিক আগে রিভার্স ক্রেডিট, আর যদি কমে যায় তাহলে হবে কি ডেবিট। এতটুকু ক্লিয়ার কিনা দেখি বলো। ম্যাডাম ইকুয়েশনটা আবার একবার করেন, মানে কোনটা বাড়লে কিভাবে কি হবে এটা আরেকবার বললে ভালো হয়। ইকুয়েশনটা হচ্ছে কি a প্লাস ডি, ম্যাডাম লেফট সাইডে ইও হবে না, প্লাস ডি মানে হচ্ছে a প্লাস ডি হচ্ছে অ্যাসেট প্লাস ড্রয়িংস। অ্যাসেট প্লাস ড্রয়িংস, ধরো কোনো একটা ট্রানজাকশন লেনদেনে হলো কি তোমার অ্যাসেটের পরিমাণ বেড়ে অ্যাসেট এবং ড্রয়িংস কে ডেবিট করবে। আবার যদি কোনো ট্রানজাকশনে অ্যাসেট এবং ড্রয়িংস এর পরিমাণ কমে যায় তাহলে আমরা ওই অ্যাসেট এবং ড্রয়িংস কে কি করব, ক্রেডিট করব। ক্লিয়ার? লেফট সাইডে তো ইও আছে, এক্সপেন্স আছে না? হ্যাঁ লেফট সাইডে তো এক্সপেন্সও আছে, এটা বলতেছিলাম, ইও আছে।
ইয়েস, এখানে তিনটা পক্ষ হবে, অ্যাসেট, ড্রয়িংস, এক্সপেন্স। হ্যাঁ, এক্সপেন্স। আর এরপরে আসবে তোমার লায়াবিলিটি, ক্যাপিটাল, ইনকাম, আগে রিভার্স। যদি কোনো ম্যাডাম ডেবিট ট্রানজাকশনে হলে কি এক্সপেন্সও বাড়বে? লায়াবিলিটি, হ্যাঁ হ্যাঁ ইয়েস, এক্সপেন্স অ্যাড করে দাও। যদি লায়াবিলিটি, ক্যাপিটাল, ইনকাম এই তিনটা বিষয় কি হয়, কমে যায়, কমলে কি হবে, ডেবিট হবে। আর যদি কোনো ট্রানজাকশনে লায়াবিলিটি, ক্যাপিটাল, ইনকামের পরিমাণ বেড়ে যায় তাহলে ডেবিট। ম্যাডাম একজন ওয়েট করতেছে। এই তোমাদের ওয়েটিং শেষ হয় না কেন, এটা কেমন কথা? আমি তো এরকম হলে ওয়েটিং রুম ডিসেবল করে দিব। ম্যাডাম নেট থেকে ডিসকানেক্ট হয়ে যায়, তো এই জন্য ম্যাডাম আবার অ্যাড দিতে হয় ম্যাডাম। আচ্ছা আচ্ছা, না এই যে একটু পর পর আসলে এটা তো ক্লাসে ডিস্টার্ব। ম্যাডাম এটা ওটু করে দেওয়া যায় না ম্যাডাম? বা সিআর কে কোস্ট দিলে বোধহয় প্রবলেমটা সলভ হয়ে যাবে, বারবার আপনাকে করতে হবে না। অনেক নেটে সমস্যা হচ্ছে তো ম্যাম। ম্যাডাম জি ম্যাডাম, নেট সমস্যা হলে তো ম্যাডাম এটা ডিসকানেক্ট হয়ে যায়, আবার ম্যাডাম কানেক্ট করতে হয় আপনাকে কষ্ট করে। ও আচ্ছা আচ্ছা, এই সমস্যাটা হচ্ছে। জি ম্যাডাম। ও আচ্ছা, হয়। ক্লিয়ার, ঠিক আছে। আর বই অ্যাকাউন্টিং ইকুয়েশন যদি ক্লিয়ার হয় তাহলে জার্নাল ক্লিয়ার, এটা ধরে নিবা। আমি আরেকবার বলছি, অ্যাসেট, ড্রয়িংস, এক্সপেন্স ইনক্রিজ হলে ডেবিট, ডিক্রিজ হলে ক্রেডিট। আর লায়াবিলিটি, ক্যাপিটাল, ইনকাম যদি ইনক্রিজ হয় ক্রেডিট। ম্যাম লাইবিলিটি লাইনটা আরেকবার বলেন। আরেকবার কি বলবো বলো? লায়াবিলিটি, ক্যাপিটাল, ইনকাম ডিক্রিজ হলে কি ডেবিট নাকি? আগের উল্টা, উল্টা। অ্যাসেট, এক্সপেন্স, ড্রয়িংস এর উল্টা হচ্ছে লায়াবিলিটি, ক্যাপিটাল, ইনকাম। ইনকাম বাড়লে ক্রেডিট, এক্সপেন্স বাড়লে কি ডেবিট। একটু দেখো, খেয়াল করো, আগেরটার ঠিক রিভার্স। আর কারো কোনো প্রশ্ন আছে? কারো কোনো প্রশ্ন আছে? অ্যাকাউন্টিং ইকুয়েশন কমপ্লিট। আমরা একটু জার্নালটা রিভিউ দিই, আগামী ক্লাস থেকে প্র্যাকটিক্যাল প্রবলেম শুরু করে দিব। আচ্ছা, জার্নালে আসো। হোয়াট ইজ জার্নাল? দেখো, an accounting journal entry is the method used to enter accounting transaction chronologically into the accounting records of a business, analyzing debit and credit. An accounting journal entry is the method used to enter accounting transaction chronologically. প্রথম কথা হচ্ছে কি chronologically? Chronologically means we have to maintain যেটা পরে হচ্ছে সেটা আমরা পরে রেকর্ড করব। ক্লিয়ার? ধরো 1 তারিখের আগে আমি 5 তারিখের ট্রানজাকশন রেকর্ড করতে পারবো না। জার্নালে অবশ্যই আমাকে 1 তারিখের পরে 2 তারিখ, এভাবে তারিখের ক্রমানুসারে রেকর্ড করতে হবে লেনদেনগুলো। আচ্ছা, এরপরে আসো অ্যানালাইজিং ডেবিট এন্ড ক্রেডিট। এই যে ডাবল এন্ট্রি সিস্টেমে বলা হচ্ছিল প্রত্যেকটা ট্রানজাকশন দুইটা পক্ষকে প্রভাবিত করে, তাহলে এখানে আমাকে কি করতে হবে, এই যে ট্রানজাকশনের টু পার্টিস ইনভলভ এটাকে আইডেন্টিফাই করে ডেবিট ক্রেডিট সহ আইডেন্টিফাই করতে হবে। তাহলে অ্যানালাইজিং ডেবিট এন্ড ক্রেডিট, আমরা প্রত্যেকটা ট্রানজাকশনের দুইটা পক্ষকে কি করব, ডেবিট এবং ক্রেডিট অ্যানালাইজ করব উইথ
মেনশন দিবা। তাহলে এটা হচ্ছে জার্নাল। এখানে জার্নালের জন্য আমাদের কি কি রেকর্ড করতে হচ্ছে? প্রথমে ক্রনোলজিক্যালি মেনটেন করতে হবে, ডেবিট ক্রেডিট অ্যানালাইসিস করতে হবে। নেক্সট we must provide a short explanation to each transaction. এই তিনটা কন্ডিশন অবশ্যই ফুলফিল করতে হবে। ক্লিয়ার? কারো কোনো বলা হচ্ছে বুকস অফ প্রাইম এন্ট্রি, বুকস অফ অরিজিনাল এন্ট্রি, তারপর হচ্ছে ফার্স্ট এন্ট্রি বুকস, তারপর বলা হয় তোমার ডে বুকস। অনেকগুলো নামে জার্নালকে বলা হয়, কারণ হচ্ছে এখানে ডে বুক বলা হচ্ছে কি দিনের ট্রানজ্যাকশনটা দিনে রেকর্ড করা হয়। ধরো 1 তারিখ যে ট্রানজ্যাকশনটা হচ্ছে সেটা 1 তারিখে রেকর্ড করা হবে, 5 তারিখেরটা 5 তারিখ, এর জন্য ডে বুক। তারপর প্রাইম বুকস অফ এন্ট্রি কেন বলা হচ্ছে? প্রাইম মানে কি মূল, আমার যতগুলো ট্রানজ্যাকশন আছে, যতগুলো অ্যাকাউন্ট আছে, সবগুলো অ্যাকাউন্ট আমি একসাথে যদি খুঁজি তাহলে আমাকে জার্নালের হেল্প নিতে হবে। দ্যাটস ওয়াই ইট ইজ নোন অ্যাজ প্রাইম বুকস অফ এন্ট্রি। তারপর বুকস অফ ফার্স্ট এন্ট্রি বলে, ফার্স্ট এন্ট্রি কেন বলা হচ্ছে? আফটার অকারেন্স ইজ ট্রানজ্যাকশন ইজ রেকর্ডেড ইন দ্য বুক অফ জার্নাল, দ্যাটস ওয়াই দিস ইজ নোন অ্যাজ বুক অফ ফার্স্ট এন্ট্রি। ক্লিয়ার? তাহলে আমরা জার্নালের কলামটা পরে দেখাবো, তোমরা একটু শিটে আসো। স্টেপস ইন জার্নালাইজিং, আমরা স্টেপগুলো দেখি। এট ফার্স্ট আইডেন্টিফাই ট্রানজ্যাকশন। ট্রানজ্যাকশন কি বলো? তোমরা শুনতে পাচ্ছো? জি ম্যাম। ম্যাম transaction business income event recorded by accountants. হুম, কি বলছিলাম, একটা বিজনেস অর্গানাইজেশনে দেয়ার আর টু টাইপস অফ ইভেন্টস, ফাইন্যান্সিয়াল অ্যান্ড নন ফাইন্যান্সিয়াল। তাহলে ফাইন্যান্সিয়াল ইভেন্টগুলো কি? ফাইন্যান্সিয়াল ইভেন্ট কি? ফাইন্যান্সিয়াল ইভেন্টগুলি হচ্ছে বেসিক্যালি ট্রানজ্যাকশন। ঠিক আছে? তো জার্নালে এন্ট্রি করার জন্য আমাদেরকে প্রথমে কি করতে হবে? ট্রানজ্যাকশন গুলো আইডেন্টিফাই করতে হবে। তোমরা শীট দেখতেছো? আচ্ছা মিস কই গেল? হোস্ট কি শেফা? মিস কে কই? মিস কই? ম্যাডাম মনে হয় বের নাকি? শেফা হোস্ট Disconnect হয়ে গেল। এই ম্যাডামরে অ্যাড দিতে হবে নাকি? ভাবতেছি আমার সমস্যা নাকি। অ্যাড দেন না কেউ। শেফাকে বল, শেফা হোস্ট আছে। কই? জি ম্যাম।
আছে। ওয়েটিং রুমে আছো কারা? আমি অ্যাডমিট অল দিয়ে দিই, তারপরে একটু পর পর আসি। আচ্ছা, আমরা এই যে জার্নাল পড়াচ্ছিলাম, জার্নালের ফার্স্ট কন্ডিশন হচ্ছে কি আমাদের ট্রানজ্যাকশন হতে হবে। নন ফাইন্যান্সিয়াল ইভেন্ট গুলো আমরা কখনোই কি করব না, রেকর্ড করব না। এরপরে দেখো আমাদের কি করতে হবে, নেক্সট সেকেন্ড স্টেপে অ্যানালাইজ দ্য ট্রানজ্যাকশন। এটাই হচ্ছে আসলে জার্নালের মূল সমস্যা। তুমি যদি ঠিকমতো অ্যানালাইসিস করতে পারো তাহলে তোমার জার্নাল ঠিক থাকবে। সামান্য যদি তোমার থিংকিং এ সমস্যা থাকে তাহলে কি হবে না, জার্নাল এন্ট্রি ভুল হবে। আরেকটা বিষয় মনে রাখবা, ধরো জার্নালে আমাদের দুইটা পক্ষ থাকে, একটা ডেবিট আর একটা ক্রেডিট। এখন তুমি সাপোজ ডেবিট অ্যাকাউন্টের নাম ঠিক লিখলা কিন্তু ক্রেডিটের দিকে সমস্যা, তাহলে এক্ষেত্রে কি হবে, তোমার কিন্তু জার্নালের মার্কস পাবা না। ডেবিট এবং ক্রেডিট দুইটাই ঠিকমতো লিখতে হবে। তো analyze transaction. After identifying the transaction, we have to find out the two parties involved with that transaction. আমরা ডাবল এন্ট্রি সিস্টেমে যে পড়লাম, দুইটা পক্ষকে সমানভাবে প্রভাবিত করে। Then in this stage we have to find out the two parties involved with the transaction. Then using the accounting equation, using the rules of determining debit and credit, we have to identify the debit party and credit party. Okay. After analyzing the debit and credit, we have to record the name of accounts in the book of transaction with short explanation. Third step, journalizing transaction. Journalizing transaction বলতে বোঝাচ্ছে আলটিমেটলি এটাই আমরা অ্যানালাইসিস করার পরে অ্যাকাউন্টে লিখব। ক্লিয়ার? বুঝতে পেরে তো? তাহলে আমাদেরকে প্রথমে ট্রানজাকশন গুলো পিক করতে হবে। সেকেন্ড স্টেপে we have to analyze the transaction. Third step, we have to record the analyzed transaction. এটা জার্নাল শিট। তোমরা জার্নাল শিটে এখন আমি তোমাদের কিছু ছোটখাটো রুলস বলেছিলাম, মনে আছে তোমাদের? ক্লাসে কিছু রুলস বলে দিয়েছিলাম যে ট্রানজ্যাকশনে ধরো এক্সপেন্সের ক্ষেত্রে আমরা কোন অ্যাকাউন্ট লিখবো, তারপর অ্যাসেটের ক্ষেত্রে হলে কোন কোন অ্যাকাউন্ট লিখবো, এই বিষয়গুলোর কিছু ছোটখাটো রুলস আমি লিখে ক্লাসরুমে বলে দিয়েছিলাম তোমাদেরকে। তোমাদেরকে এগুলো নোট করা আছে? লেখার খাতা আছে আগেরটা? ম্যাম আরেকবার একটু বলে দেন ভালো হবে। না কিছু তো বলি নাই, আগে যা বলছি এগুলো মনে আছে কিনা সেটা জিজ্ঞেস করলাম। না ম্যাডাম কিছু মনে নাই। ম্যাম আগের কিছু মনে নাই। কিছুই মনে নাই? না ম্যাডাম। আমাদের বি সেকশন তো জার্নাল শেষ করে লেজার শুরু করবে। ম্যাম আমরা ক্লাসে পিছিয়ে ছিলাম তো। হুম, তোমরা এখানে জার্নালের ফরম্যাটটা দেখো, শিটে দেখো, জার্নাল শিটে দেখো। উপরে মিডল অ্যালাইনমেন্টে থাকবে কি আমার নেম অফ এন্টারপ্রাইজ, দেন জার্নাল এন্ট্রিজ। ওকে, চার্টে আসো, উই হ্যাভ 5 কলামস। এট ফার্স্ট ডেট, এই যে আমরা ক্রনোলজিক্যালি রেকর্ড করব, ডেট কলামে তারিখগুলো লিখব কোন কোন তারিখে ট্রানজ্যাকশন হচ্ছে। নেক্সট ওয়ান, অ্যাকাউন্ট টাইটেলস এন্ড এক্সপ্লেনেশন। এই কলামে আমাদেরকে কি লিখতে হবে, অ্যানালাইসিস লিখতে হবে। এই কলামে আমরা অ্যানালাইসিস লিখব। অ্যানালাইসিস করে কি করব, এই যে ধরো অ্যাসেট অ্যাকাউন্ট ডেবিট, ক্যাশ ক্রেডিট, সাপোজ ফার্নিচার ডেবিট, ক্যাশ ক্রেডিট, তাহলে এই যে ডেবিট এবং ক্রেডিট এই অ্যানালাইসিসটা আমরা লিখব অ্যাকাউন্ট টাইটেলস এন্ড এক্সপ্লেনেশন কলামে। এরপর রেফারেন্স নাম্বার। রেফারেন্স নাম্বারটা আমরা সংক্ষেপে বলে রাখি, পরে ক্লিয়ার হবে।
জার্নালের পরের স্টেপ হচ্ছে লেজার, ঠিক আছে? তো আমরা যখন লেজার করব, জার্নাল থেকে প্রত্যেকটা অ্যাকাউন্ট আমরা লেজারে শিফট করব। তখন আমরা ধরো জার্নালে আমার ফার্নিচার অ্যাকাউন্ট আছে, এই ফার্নিচার অ্যাকাউন্ট লেজারের কোন কোন বই কত নাম্বার পেজে লেখা হচ্ছে ওই নাম্বারটাকে বলা হচ্ছে কি রেফারেন্স নাম্বার। এরপরে দেখো ডেবিট ক্রেডিট এই দুইটা হচ্ছে টাকার কলাম। ধরো ফার্নিচার ডেবিট 5000 টাকা, তাহলে আমি ডেবিট কলামে লিখবো 5000। আর ফার্নিচার ক্যাশ ক্রেডিট 5000 টাকা, তাহলে আমি ক্রেডিট কলামে লিখবো 5000। এবং আরেকটা বিষয় এক্সপ্লেনেশনটা অবশ্যই অ্যাকাউন্ট টাইটেল এন্ড এক্সপ্লেনেশন কলামে যাবে। বুঝতে পেরেছো? তাহলে আমরা এখানে আজকে কি কি দেখলাম? আমরা ডাবল এন্ট্রি সিস্টেম, ডেফিনিশন অফ ডাবল এন্ট্রি সিস্টেম, অ্যাকাউন্টিং ইকুয়েশন, ডেবিট ক্রেডিট ডিটারমিনেশন, কারো কোনো কিছু জানার আছে? এই টপিকগুলোর উপর কারো কোনো কিছু জানার আছে কিনা বলো। ম্যাডাম রেফারেন্সটা একটু আরেকবার, রেফারেন্সটা বুঝি নাই। আচ্ছা, রেফারেন্স হচ্ছে আমি ধরো জার্নালে লিখলাম কি একটা ট্রানজাকশন থেকে আমার এন্ট্রি আসলো ফার্নিচার অ্যাকাউন্ট ডেবিট 5000, ক্যাশ অ্যাকাউন্ট ক্রেডিট 5000, ঠিক আছে? এখন এই যে জার্নালের পরের স্টেপ হচ্ছে আমাদের লেজার, আমাদের পরের চ্যাপ্টারের নাম হবে লেজার। তো আমি যখন লেজার অ্যাকাউন্ট যখন করব, জার্নালের ফার্নিচার অ্যাকাউন্টটা লেজার বইয়ের, লেজার হচ্ছে একটা অনেক বড় বই, ওখানে প্রত্যেকটা অ্যাকাউন্টের জন্য আলাদা আলাদা করে আমাকে অ্যাকাউন্ট মেনটেন করতে হবে, ঠিক আছে? এখন ধরো ফার্নিচার অ্যাকাউন্ট, জার্নালে তো আমরা সবগুলো অ্যাকাউন্ট একসাথে লিখছি। ফার্নিচার অ্যাকাউন্টটা যখন আলাদা করে আমি লেজার বইয়ে ট্রান্সফার করব, তাহলে লেজার বইয়ের কত নাম্বার পেজে ফার্নিচার অ্যাকাউন্ট আছে ওই পৃষ্ঠা নাম্বারটাই হচ্ছে রেফারেন্স নাম্বার। বুঝতে পেরেছো? জি ম্যাম। ঠিক আছে, তাহলে আমরা আজকে এতটুকুই রাখি। আমাদের ক্লাসের কিছু লিমিটেশন আছে, আশা করি ক্লাস আমরা যেহেতু শুরু করছি এগুলো ওভারকাম করতে পারবো, ঠিক আছে? পরবর্তীতে দেখা যাবে। ম্যাম রেকর্ড করা ইয়াটা দেওয়া হবে না গুগলে? হ্যাঁ, রেকর্ড করাটা আমি দিয়ে দিব। জি ম্যাম। ঠিক আছে, তাহলে রাখি আজকে এতটুকু। আসসালামু আলাইকুম। আসসালামু আলাইকুম ম্যাম। আসসালামু আলাইকুম। তোমাদের অ্যাটেন্ডেন্সটা দেখি। জি ম্যাম। কয়জন আছো তোমরা? 61 65 না টোটাল? জি ম্যাম। জি ম্যাডাম। জি ম্যাম 65। বুঝলাম না। তোমাদের সবার আইডি তো নাই এখানে। আমি ভুলে দিই নাই। এই যে নাহিদুল ইসলাম আইডি নাই, তারপর তোমার সাকিবুল হাসান সিয়াম আইডি নাই। আমরা আইডিটা দিলে আমাদের জন্য সুবিধা, কারণ অ্যাটেন্ডেন্স নিতে হবে তো। জি ম্যাম আইডি বলে দিই নাকি? এখানে 59, এর মধ্যে দুইজন লিভ নিয়ে নিছো তোমরা। ম্যাম নাহিদুল ইসলাম 49 ম্যাম আইডি হবে। ম্যাম সাকিবুল হাসান 3 49। আইডিগুলো অ্যাড করে দিও, ঠিক আছে? কারণ আমি আপাতত স্ন্যাপ নিয়ে রাখবো। জি ম্যাম। ম্যাম মিস্তাক হোসেন 009। ম্যাম সাকিবুল হাসান সিয়াম 003। ধরো আমি আইডিগুলো নিয়ে নিই। জি ম্যাম। তোমাদের ক্লাস আগেও কম হয়েছে, আর এখন তোমাদের ক্লাস নিতে গেলে যত ধরনের সমস্যা সব একসাথে হচ্ছে। বুঝতে পেরেছো?
ম্যাডাম কি বলো? নূরে ইয়াজদানি 56 শ্যাম কে? নিচ্ছেন? আরো একজন কি দুইজন ছিল? মেহেদি মাসুদ। ম্যাম সাকিবুল হাসান সিয়াম। আছে আছে আরো একজন দুইজনকে আমি দেখছিলাম, সিয়াম ছাড়াও। ম্যাম 91 61 3 মিস এখন যার ম্যাম মন্দবুদ্ধ 91 63 ম্যাডাম নূরে ইয়াজদানি 56 ম্যাম সাকিবুল হাসান সিয়াম 003 ম্যাম এমডি মিস্তাক হোসেন 009 961 ছিল একজন। 91 ম্যাম 29 নাহিদুল ইসলাম 49 ম্যাম সাদ 22 22 ম্যাম ম্যাডাম কাবি 44 না সবাই কি আমাকে আইডি নাম্বার বলছো কেন নাকি? যাদের আইডিতে নাই ওরা শুধুমাত্র আইডি বলবা, মানে নামের সাথে যাদের আইডি অ্যাড করা নাই নাই আচ্ছা জি ম্যাম নাহিদুল ইসলাম 49 ম্যাম মিস্তাক হোসেন 009 ম্যাম সাকিবুল হাসান সিয়াম 003 ম্যাম নাহিদ হাসান 29 তারপর ম্যাম 49003 29